নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন কমলাকান্ত সেনের কলমে একটি দুর্দান্ত রহস্য কাহিনী, লালসার মায়াজাল। গল্প পাঠে দিগন্ত চট্টোপাধ্যায়, ত্রৈলোক্যর ভূমিকায় মৃন্ময় মান্না, ভজার ভূমিকায় ইন্দ্রনীল কুমার, দিবাকর সামন্তর ভূমিকায় জয় ভট্টাচার্য, স্বর্ণালী ভূমিকায় বর্ণালী, কুশল ও ছোটুর ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, স্মৃতিকণা ও অসীমা মণ্ডলের ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, স্বপন ও তমালের ভূমিকায় সুদীপ্ত সরকার, সমীরণবাবুর ভূমিকায় জয়দীপ চক্রবর্তী, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিবলিং মাইন্ড থেকে শ্রাবণ্য। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন কমলাকান্ত সেনের কলমে লালসার মায়াজাল। ত্রৈলোক্য আর ভজা ওদের জ্যোতিষালয় অ্যান্ড রিয়েল এস্টেটের চেম্বারে বসে গল্প করছিল। তখন সবে সকাল 9টা বেজেছে। একটু আগেই চেম্বার খুলে ধূপ ধুনো দিয়ে ওরা বসেছে। এমন সময় বছর 30-এর এক মহিলা চেম্বারের সামনে এসে বললেন, আসবো? আসুন আসুন, কি ব্যাপার বলুন। ভজা ভদ্রমহিলার দিকে তাকিয়ে প্রশ্ন করলো। ভদ্রমহিলা ভিতরে ঢুকলে ভজা চেয়ারটা একটু এগিয়ে দিয়ে বলল, বসুন, এখানে বসুন। ভদ্রমহিলা চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে ত্রৈলোক্য সেন কে? আমি ত্রৈলোক্য সেন। আর উনি? ভজহরি দাস। ভজা নিজেই উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি। সমীরণ বাবু তো আপনারই জামাইবাবু, যিনি লালবাজারের নামকরা পুলিশ অফিসার। হ্যাঁ ঠিকই, কিন্তু কি ব্যাপারে এসেছেন সেটা যদি একটু বলেন। বলছি, আমি বিপদে পড়েই এসেছি। সমীরণ বাবুই আপনাদের কথা বলেছেন আমাকে। আমার নাম স্বর্ণালী সামন্ত। আমার হাজবেন্ডকে হয়তো আপনারা চিনবেন, জাদুকর ধূমকেতু। ওর ভালো নাম দিবাকর সামন্ত। হ্যাঁ হ্যাঁ, আজকের পেপারেই তো ছবি সহ খবরটা আছে, আর কালকে রাতে টিভির নিউজ চ্যানেলগুলোতেও তো নামটা শুনেছি। ভজা খবরের কাগজটা টেবিলে মেলে জাদুকর ধূমকেতুর ছবি সহ খবরের পেজটা বার করলো। তাতে বড় বড় করে খবরের হেডিংটা লেখা ছিল, বিখ্যাত জাদুকর ধূমকেতু নিজের হাতে সহকারিণীকে খুন করলেন। ত্রৈলোক্য বলল, খবরটা টিভিতে গতকাল রাতে দেখেছি, আর এই সকালেই তো পেপারেও পড়লাম। ব্যাপারটা কি বলুন তো, কি করে এটা ঘটলো? পুলিশ তো জাদুকর মানে আপনার হাজবেন্ডকে গ্রেপ্তার করেছে। হ্যাঁ, লোকাল থানা তো কাল রাতেই ওনাকে গ্রেফতার করেছে। যদিও পুরো ঘটনাটা ওনারাই তদন্ত করছেন, তবুও আমার হাজবেন্ড চাইছেন প্রাইভেটলি কোনো গোয়েন্দা এই ঘটনাটা কিভাবে ঘটলো তার অনুসন্ধান করুক। কিন্তু আমাদের কাছে যে এসেছেন, আমরা তো কোনো পেশাদার গোয়েন্দা নই। আসলে সমীরণ বাবুর সাথে আমার হাজবেন্ডের আলাপ আছে, তাই সমীরণ বাবুর কাছে কোনো গোয়েন্দার অনুসন্ধান করায় উনি আপনাদের কথা বলেছেন। গোয়েন্দাগিরি আমাদের পেশা নয়। আমাদের অ্যাকচুয়াল পেশা হচ্ছে হস্তরেখা মানে জ্যোতিষী আর রিয়েল এস্টেটের ব্যবসা। না না, সে শুনেছি, এটা কেউ পেশা হিসেবে নিন না। মানে আপনাদের যা পারিশ্রমিক তা আমরা দেব। ভজা ত্রৈলোক্যের কানে ফিসফিস করে বলল, নেমে পড়ি গুরু, হ্যাঁ বলে দাও। ভদ্রমহিলা নিজের ভ্যানিটি থেকে টাকা বার করে ত্রৈলোক্যের দিকে বাড়িয়ে বললেন, এই নিন, এখানে 20,000 টাকা আছে, এটা অ্যাজ অ্যাডভান্স। বাকি যখন যা লাগবে সমীরণ বাবুর সাথে কথা বলে আমরা দিতে থাকবো। আপনারা তাহলে কাজে নেমে পড়ুন। টাকাটা ভজাই হাত বাড়িয়ে ধরে নিল। ভদ্রমহিলা এবার একটা ভিজিটিং কার্ড বার করে ত্রৈলোক্যের হাতে দিলেন। তারপর বললেন, এই কার্ডে বাড়ি কাম অফিসের ঠিকানা আছে। বলছি, তাহলে আমি এখন উঠি। আচ্ছা, আমি কি আজকে আপনাদেরকে আশা করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, সমীরণদা যখন বলেছেন আর দায়িত্ব যখন নিয়েছি, যেতে তো হবে। আমরা চান খাওয়াটা শেষ করেই বেরোচ্ছি। ঠিক আছে, আসছি তাহলে। নমস্কার। ত্রৈলোক্য আর ভজাও প্রতি নমস্কার করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে
ভদ্রমহিলা সানগ্লাসটা চোখে লাগিয়ে বাইরে নিজস্ব গাড়িতে উঠে নিজেই ড্রাইভ করে বেরিয়ে গেলেন। ত্রৈলোক্য ঘরে ঢুকে স্মৃতিকণা ওর মিসেসের দিকে তাকিয়ে বলল, চান করে খেয়ে বেরোবো। কালকে টিভির নিউজে যে খবরটা শুনেছিলে, আরে ওই যে জাদুকর ধূমকেতু, মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। কি হয়েছে? ওই ধূমকেতুর মিসেস এসেছিলেন, সমীরণদা পাঠিয়েছেন। আমরা ওই কেসটা নিলাম। কি দরকার ছিল? বেশ তো এসি চেম্বারে বসে মেয়েদের হস্তরেখা বিচার করছিলে, হঠাৎ আবার গোয়েন্দা হবার শখ চাপলো কেন? ডার্লিং, ম্যাজিকের প্রতি আকর্ষণ আমার ছোট থেকে। আর এই কেসটায় ম্যাজিশিয়ান তো নিজেই তার সহকারিণীকে খুন করেছে। কেসটা ম্যাজিকের মতোই ইন্টারেস্টিং। দেখাই যাক না, কিছু যদি সুরাহা করতে পারি। ঠিক আছে, স্নান করে এসো, খাবার রেডি আছে। স্নান খাওয়া করে ভজা আর ত্রৈলোক্য বেরিয়ে পড়ল। ত্রৈলোক্য নিজের 4 চাকাটা বার করে নিল। আজ ও নিজেই গাড়ি চালাচ্ছে। দেশপ্রিয় পার্ক থেকে উত্তর কলকাতার হাতিবাগানে পৌঁছতে 40 মিনিট লাগলো। কার্ডের ঠিকানা দেখে একটা দোতলা বাড়ির সামনে ওরা গাড়ি দাঁড় করালো। একতলায় একটা অফিস আছে, যার দরজায় পিতলের নেম প্লেটে লেখা জাদুকর ধূমকেতু। দরজায় নক করতে একটি ছেলে এসে দরজা খুলে ভেতরে সোফায় বসতে বলল। ত্রৈলোক্য আর ভজা সোফায় বসল। ছেলেটি ভিতরে ঢুকে গেল। একটু পরেই স্বর্ণালী সামন্ত ঘরে এসে ঢুকলেন। নমস্কার এবং প্রতি নমস্কার পর্ব সারার পর মিসেস সামন্ত বললেন, এবার ঘটনাটা আপনাদেরকে ডিটেইলে বলি। প্রতি রবিবার এই হাতিবাগানের একটি রঙ্গমঞ্চে আমাদের একটা ম্যাজিক শো হয়। সন্ধে 6টা থেকে মোটামুটি ওই 2-2.5 ঘন্টা। সপ্তাহের বাকি দিনগুলো অন্যান্য জায়গায়, মানে যেখানে বুকিং হয় সেখানেই পুরো টিমটা যায়। আর দিবাকর তো মঞ্চ ছাড়াও বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি, পাড়ার বিভিন্ন অনুষ্ঠান এগুলোর বুকিংও করতো। বিভিন্ন ধরনের খেলার মধ্যে একটি ছিল, এক যুবতী মেয়ের পেটে একটি ছুরি ঢুকিয়ে দেওয়া হতো এবং সেটা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে, মানে এটা দেখানো হতো। আর অবশ্যই খানিক পরে দেখানো হয় যে মেয়েটির পেটে কোনো রকমের কোনো ক্ষতই নেই। বলেই মিসেস সামন্ত ত্রৈলোক্যের হাতে একটা ছুরি ধরিয়ে দিলেন। ত্রৈলোক্য ছুরিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিজের পেটে ঢুকিয়ে দিল। ছুরির ফলাটা আর দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কেউ যেন পেট ফুঁড়ে গোটা ফলাটা পেটে ঢুকে গেছে, কিন্তু আসলে তা নয়। গোটা ফলাটা ছুরির হ্যান্ডেলের ভিতরে ঢুকে গেছে। ত্রৈলোক্য ম্যাজিকের কলা কৌশল দেখে হাসল। মিসেস সামন্ত বললেন, ভালো করে দেখুন, এই ছুরির হ্যান্ডেলে একটা ড্রপার দেখতে পাবেন। ওই ড্রপারে ভর্তি থাকে রক্তের ন্যায় যে কোনো লাল রঙের তরল পদার্থ। ড্রপারে চাপ দিলেই ছুরির হাতল এবং ওই ফলার যে সংযোগস্থল, ওখান থেকেই রক্তটা বার হয়। আর এটাই ম্যাজিক। আর এই খেলাটা স্টেজে দিবাকর সবসময় দেখাতো। 25 বছরের একটা তরুণী অ্যাসিস্ট্যান্ট শিখার পেটে এই ছুরিটা ঢোকানো হতো। সেদিনও খেলা শুরু হওয়ার আগেই একটা কাঁচের টেবিলে শিখাকে শুইয়ে দেওয়া হয়েছিল। শিখার পরনে ছিল একটা কুর্তি আর ব্লাউজের ন্যায় একটি টপ। আর স্টেজটা ছিল একটা আলো আধারের পরিবেশ। ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজছিল। দিবাকরের একটি সহকারী ছেলে, নাম স্বপন, কালো কাপড় পাতা ট্রেতে রাখা ওই ছোরাটা দিবাকরের সামনে নিয়ে ধরে। আর দিবাকর ছোরাটা হাতে তুলে নিয়ে শিখার উন্মুক্ত পেটে আমূল বসিয়ে দেয়। শিখা চিৎকার করে ওঠে। চিৎকারটা অবশ্য শরীর অঙ্গই ছিল, কিন্তু শিখার কালকের রাতের চিৎকারটা অন্যান্য দিনের চিৎকারের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ ছিল। আর শিখার পেটে ঢুকিয়ে দেওয়া ছোরাটা যে সত্যিকারের ছোরা, সেটা দিবাকর পরক্ষণেই বুঝতে পারে। কাঁচের টেবিলে রক্ত ঝরে পড়ছে। দর্শকের তুমুল হাততালি আর শিখার আর্তনাদ সব মিলেমিশে একেবারে একাকার হয়ে গেছে। পর মুহূর্তেই দিবাকরের সম্বিত ফিরে এলো। ও চিৎকার করে উঠল যে, লাইট লাইট, প্লিজ হেল্প হেল্প। দর্শক এটাকেও ভাবলো যে শোয়ের অঙ্গ। তুমুল হাততালির মধ্যে স্টেজে লাইটও জ্বলে উঠল। স্বপন ছুটে এলো। তারপর
টেবিল সহ শিখাকে গ্রিন রুমে নিয়ে যাওয়া হলো। তো তারপর রক্তে লাল হয়ে উঠল গ্রিন রুমের মেঝে। অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বলে চিৎকার করতে লাগলো দিবাকর। কিন্তু অ্যাম্বুলেন্স যখন এলো তখন শিখার শরীর পুরো নিথর হয়ে গেছে। পুলিশে খবরও গেল। পুলিশ খুনের দায়ে দিবাকর আর স্বপনকে গ্রেফতার করলো। বাবা, এ তো সাংঘাতিক কাণ্ড। এটা ঘটলো কি করে? ভজা বলে উঠল। সেটাই তো, এবার আপনারাই দেখুন কিভাবে এগোবেন। শিখার বডি তো পোস্টমর্টমে গেছে, আজকেই রিপোর্ট আসবে, তখন বোঝা যাবে। তবে আমার মনে হচ্ছে শুধু ছুরির আঘাতেই শিখার মৃত্যু হয়নি। বোঝা যাচ্ছে এই খুনের পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। আচ্ছা স্বর্ণালী দেবী, শো চলাকালীন কি গ্রিন রুমে কেউ ঢুকেছিল যে কিনা ম্যাজিকের ছোড়াটা সরিয়ে হুবহু একই দেখতে সত্যিকারের ছোড়াটা রেখে দিয়েছিল? কালকের শোয়ে আসলে আমি যাইনি, প্রতিটা শোতেই আমি যেতাম, কিন্তু কাল আমার শরীরটা খুব খারাপ ছিল। অর্থাৎ এই খেলাটা দেখানোর আগে গ্রিন রুমটা ফাঁকা ছিল আর অপরাধী ওই সুযোগটাই কাজে লাগিয়েছে। আচ্ছা, কাউকে কি এই ব্যাপারে আপনাদের সন্দেহ হয়? দেখুন, সেভাবে তো নাম বলাটা ঠিক না, তবে দিবাকরের প্রতিদ্বন্দ্বী আর এক ম্যাজিশিয়ান আছেন যার নাম জাদুকর কুন্তল বসু। দেখুন মিসেস সামন্ত, ম্যাজিকের জন্য বিশেষভাবে তৈরি ছুরিটা সরিয়ে সত্যিকারের হুবহু একই দেখতে ছুরিটা রেখে আসা তার পক্ষে সম্ভব যে জানে, অর্থাৎ অপরাধী এখানে পরিচিত কেউ, অথবা হতে পারে কোনো ম্যাজিশিয়ান, যেটা আপনি বলতে চাইছেন। আর একজনও হতে পারে, বাট আই এম নট শিওর অ্যাকচুয়ালি। ছেলেটির নাম শশাঙ্ক মণ্ডল। আগে স্বপনের জায়গাতে তো ওই কাজ করত, মানে কাজ করতে করতে ওর শিখার সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু কিছুদিন ওর সঙ্গে মেলামেশার পর শিখা বুঝতে পারে যে শশাঙ্ক বিবাহিত, গ্রামের বাড়িতে ওর নিজের বউও আছে। শিখা আর শশাঙ্কর মধ্যে এটা নিয়ে প্রচুর অশান্তিও হয়। শিখা তারপর আর কাজ করতে চায় না, তাই বাধ্য হয়ে দিবাকর শশাঙ্ককেই কাজ থেকে ছাঁটাই করে দেয়। বুঝতে পেরেছি, সেই রাগ থেকে শশাঙ্ক এই প্রতিশোধটা নিয়েছে, এটাই বলতে চাইছেন তো? মেবি দ্যাট। আচ্ছা, শশাঙ্কের কোনো ঠিকানা বা ফোন নাম্বার কিছু আছে? আছে। স্বর্ণালী দেবী উঠে গিয়ে একটা ডায়েরি নিয়ে এলেন। তারপর শশাঙ্কের ঠিকানা, ফোন নাম্বার ভজা নিচে ছোট্ট ডায়েরিতে লিখে নিল। ফোন নাম্বারে ফোন করে দেখা গেল ফোনটি সুইচ অফ করা রয়েছে। ত্রৈলোক্য মিসেস সামন্তর দিকে তাকিয়ে বলল, আর কাউকে কোনো সন্দেহ হয়? না, আর তো কাউকে তেমন মনে পড়ছে না, তবে স্বপনও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়, যদিও ও তো এখন পুলিশ কাস্টাডিতেই আছে। আর আপনারাও তদন্ত করে দেখুন। শিখার বাড়ি কোথায়? শিখা মেদিনীপুরের মেয়ে, তবে বাড়ির ঠিকানা আমি জানি না। সে কি, এমন একটা কাজ করে অথচ তার বাড়ির ঠিকানা নেই? এখানে কোথায় থাকতো? আমাদের বাড়িতেই থাকে, বাড়ির কিছু কাজও করতো, আর যেখানে যেখানে শো হয় সেখানে যেত। ও তো প্রায় 2-2.5 বছর ধরেই কাজ করছিল। ওকে ওর মাসি কাজ দিয়েছিল। ওর মাসির অবশ্য ফোন নাম্বারটা আছে, তাছাড়া আজ ওর ভাইও তো বোধহয় আসবে এখানে। ঠিক আছে, মাসির নাম্বারটা দিন। আর স্বপনের বাড়ির ঠিকানা, ফোন নাম্বার আছে নিশ্চয়ই? হ্যাঁ, ও এখানকারই ছেলে। ভজা, তুই ডায়েরিতে সবার ঠিকানা আর ফোন নাম্বারগুলো লিখে রাখ। ভজা একে একে সবার ঠিকানা এবং ফোন নাম্বারগুলো লিখে নিল। ত্রৈলোক্য মিসেস সামন্তর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, একটু আগে যে ছেলেটা দরজা খুলে দিল, ও কি করে? ও বাড়িতেই ওই 5 মাস খাটে। ঠিক আছে, পরে কথা হবে। আমরা একটু থানায় গিয়ে দিবাকর বাবু এবং স্বপনের সাথে কথা বলতে চাই। আর পোস্টমর্টম রিপোর্টটাও মনে হয় আজকেই জানতে পারবো। দেখা যাক। উঠি তাহলে এখন, নমস্কার। মিসেস সামন্ত প্রতি নমস্কার করে উঠে দাঁড়ালেন। ভজা ত্রৈলোক্য ওখান থেকে বেরিয়ে থানায় গেল।
সমীরণদার সাহায্যে ত্রৈলোক্য আর ভজা লক আপে বন্দি জাদুকর ধূমকেতুর সামনে হাজির হলো। সম্পূর্ণ বিধ্বস্ত জাদুকর ধূমকেতু মাথায় হাত দিয়ে লক আপের এক কোণে বসেছিলেন। ভজার মুখে সমীরণদার নাম শুনে তার চোখে মুখে আশার আলো ফুটে উঠল। ত্রৈলোক্য বলল, নমস্কার দিবাকর বাবু, আমি ত্রৈলোক্য সেন, আর ও আমার বন্ধু ভজহরি দাস, সমীরণ দাস শালাবাবু। নমস্কার, আপনাদের আসার অপেক্ষায় ছিলাম। বলুন, কি কি জানতে চান? আচ্ছা দিবাকর বাবু, আপনার ম্যাজিকের ছোড়াটা তো বাড়ি গিয়ে দেখলাম, কিন্তু ওটার বদলে একটা অরিজিনাল ছোড়া হাতে নিয়েও আপনি বুঝতে পারলেন না তফাৎটা? দেখুন, শো চলাকালীন তো একটা টেনশন কাজ করে, আর ছোড়াটার ওয়েট এবং আউটলুকে কোনো তফাৎ ছিল না। আচ্ছা, কাউকে সন্দেহ হচ্ছে আপনার? বুঝতে পারছি না কার নাম বলবো। আপনার কি মনে হয় আপনার প্রতিদ্বন্দ্বী জাদুকর কুন্তল বাসু কি এই কাজটা করে থাকতে পারে? না না, একই পেশায় প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, কিন্তু এক শিল্পী আরেক শিল্পীর এমন ক্ষতি করতে পারে না। তাহলে কি শশাঙ্ক হতে পারে? ওকে সন্দেহের বাইরে রাখতে পারছি না, কারণ ওকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিলাম। তাছাড়া শিকার সঙ্গে ওর ছাড়াছাড়িটায় রাগের একটা কারণ থাকতে পারে। শোটা কোথায় হচ্ছিল এবং কাদের? হলটা হাজায়, আর অনুষ্ঠানটা করাচ্ছিলেন একটি এনজিও থেকে, ওনাদের বাৎসরিক অনুষ্ঠানে। ওই এনজিওর কারোর নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ আছে, মিস্টার তমাল মুখার্জি। নাম্বারটা আমার মিসেসের কাছ থেকে পেয়ে যাবেন, আর আমার অফিস ফাইলে ওনার কার্ড আছে। ঠিক আছে মিস্টার সামন্ত, চিন্তা করবেন না, আমরা চেষ্টা করছি আসল অপরাধীকে খুঁজে বার করার। দিবাকর বাবুর সাথে কথা বলার পর ওরা স্বপনের সাথেও কথা বলল। শিখাদি দুদিন ধরে খুব টেনশনে ছিল। কুশলদার সাথে ঝগড়াঝাটি চলছে, এটুকুই জানি। আর শিখাদিকে একটা নতুন মোবাইল কুশলদা কিনে দিয়েছিলেন, মনে হয় ওটা নিয়েই ওদের গন্ডগোল, ওটা ফেরত চাইছিল। কুশলদা আবার কে? ভজা প্রশ্ন করলো। কুশলদা স্যারের কাছে ম্যাজিক শেখেন। তার মানে ছাত্র? শোয়ের দিন স্টেজে ছিল? না, উনি আসেননি। সেই দিন আসেনি, অন্যদিন কি রোজ আসে? না না, প্রতি শনি রবিবার আসে। উনি তো আসলে চাকরি করেন, তাই অন্য দিনগুলোয় আসতে পারেন না। ত্রৈলোক্য স্বপনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আচ্ছা, কিন্তু শোয়ের দিনটা তো রবিবারই ছিল। হ্যাঁ ছিল, কিন্তু উনি আসেননি। ঠিক আছে। এই বলে ওরা থানা থেকে বেরিয়ে পড়ল। তারপর গাড়ি ঘুরিয়ে আবার হাতিবাগানের দিকে রওনা দিল। গাড়ি ড্রাইভিং করতে করতে ত্রৈলোক্য বলল, ভজা, নামগুলো সব নোটবুকে লিখে রাখছিস তো? সেসব আমি লিখে রেখেছি গুরু, তবে একটা জিনিস আমি কিছুতে বুঝতে পারছি না, আবার হাতিবাগানে যাওয়ার কি দরকার ছিল? ফোন করে মিসেস সামন্ত থেকে মিস্টার তমাল মুখার্জির ঠিকানার ফোন নাম্বারটা নিয়ে নিলেই তো হতো। না, চল না আরেকবার ঘুরে আসি। ত্রৈলোক্য কথাটা বলে সমীরণদাকে ফোন করে পোস্টমর্টমের রিপোর্ট পাওয়া গেছে কিনা জানতে চাইল। সমীরণদা বললেন, রিপোর্ট যা শুনলে অবাক হয়ে যাবে। ওই ছোড়াতে বিষাক্ত বিষ মাখানো ছিল। মৃত্যু নিশ্চিত করতে খুনি বিষ ব্যবহার করেছিল। আমি ওটাই সাসপেক্ট করছিলাম। হাতিবাগানে পৌঁছে ত্রৈলোক্য ঘড়ির দিকে তাকালো। রাত 8টা। ও কলিং বেল না বাজিয়েই দরজা নক করার পর যথারীতি কম বয়সের ছেলেটি দরজা খুলে দিল। ত্রৈলোক্য দেখল সোফায় একটা হেলমেট রাখা আছে। ওরা যে বিকেলে এসেছিল তখন হেলমেট বা শু কোনোটাই ছিল না। দেখেই বোঝা যায় বাড়িতে কেউ না কেউ এসেছে। যাই হোক, ত্রৈলোক্য ছেলেটির দিকে তাকিয়ে বলল, তোর নাম কি রে? ইয়াকে ঝাটু। কতদিন এখানে কাজ করছিস? 4 বছর। তুই সেদিন হলে গিয়েছিলি? না বাবু, আমি তো যাইনি, আমি তো একাই বাড়িতে ছিলাম। ম্যাডাম ছিলেন না সেদিন? না, ম্যাডাম আর ওই কুশল বাবু একসাথে বেরিয়ে গেছিলেন। কুশল বাবু কি প্রতিদিন আসেন? প্রায় দিনই আসেন, আজও এসেছেন। ভজা এবং ত্রৈলোক্য একে অপরের দিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে তাকালো। তারপর ত্রৈলোক্য ছেলেটির দিকে তাকিয়ে বলল, বাবুর অফিস ফাইল কোথায় জানিস? হ্যাঁ জানি। এই বলে ঝাটু একটা ফাইল দেওয়াল আলমারির তাক থেকে বার করে দিল। ফাইল থেকে এনজিওর তমাল মুখার্জির কার্ড এবং হলের অনুষ্ঠানের 3খানা আমন্ত্রণ পত্র পাওয়া গেল।
ত্রৈলোক্য ওইগুলো ভজার জিম্মায় রেখে ফাইলটা ঝাঁটুরাতে ফিরিয়ে দিল। ঝাঁটু বোধহয় ভয় পেল ও ভয়ে ভয়ে বলল, বাবু, ম্যাডামকে না বলেই কাগজ নিলেন, ম্যাডাম এসে আমায় বকবেন। তোর কোনো ভয় নেই, স্যারে নিতে বলেছেন, ঠিক আছে? আর ম্যাডামকে কিছু বলারও দরকার নেই। ঝাঁটু শুকনো মুখে সম্মতি সূচক মাথা নাড়ল, তারপর বলল, আপনারা কি পুলিশের লোক? ভজা নির্দ্বিধায় হ্যাঁ বলে দিল। তারপর ঝাঁটুর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, তুই রাতে কোথায় ঘুমোস? আমি এই নিচের অফিস ঘরে ঘুমাই। আর শিখা কোথায় থাকতো? ওর জিনিসপত্রই বা কোথায় রাখতো? ওই তো পাশেই একটা ছোট্ট ঘর আছে, ওই ঘরেই শিখা দিদির সমস্ত জিনিসপত্র আছে, আর একটা ছোট খাট পড়ে আছে, ওতেই ঘুমাতো। তোর শিখা দিদির কটা ফোন ছিল তুই জানিস? হ্যাঁ, শিখা দিদির একটা কম দামের ফোন ছিল, আর এই কিছুদিন আগে একটা নতুন স্মার্টফোন কুশলবাবু দিয়েছিলেন। ওই নতুন ফোনটা কোথায় তুই জানিস? কারণ ছোট ফোনটা তো পুলিশ নিয়ে গেছে, কিন্তু স্মার্টফোনটা পাওয়া যায়নি। ঝাঁটুর চোখে মুখে একটা ভয়ার্ত ভাব ফুটে উঠল। ও বলল, সত্যি বলছি বাবু, আমি জানি না কোথায় গেল ফোনটা। ম্যাডাম আর কুশলবাবুও ফোনটাই খোঁজাখুঁজি করছিলেন। সকালে শিখা দিদির ঘরের সমস্ত জিনিসপত্র বার করেও কোথাও খুঁজে পাননি ওনারা। ত্রৈলোক্যের চোখে মুখে গভীর চিন্তার ছাপ ফুটে উঠল। ও ঝাঁটুর দিকে তাকিয়ে বলল, ম্যাডামকে গিয়ে বল ত্রৈলোক্য বাবুরা এসেছেন। ঠিক আছে বাবু, বলছি, আপনারা বসেন। ঝাঁটু দোতলায় উঠে গেল। ভজা বলল, হতে পারে শিখা ফোনটা ওর মাসির কাছে দিয়ে দিয়েছে। হতে পারে, সেই জন্য মাসির সঙ্গে একবার দেখা করা দরকার। মাসির থেকে যদি কোনো সূত্র পাওয়া যায়। ওদের কথার মাঝেই মিসেস সামন্ত নিচে এসে পড়েছিলেন। উনি শশব্যস্তভাবে বললেন, আরে আপনারা কখন এলেন? একটা ফোন তো করতে পারতেন। ত্রৈলোক্য ওনার কথার কোনো উত্তর না দিয়ে বলল, একবার শিখার ঘরটা আমরা দেখতে চাই। পুলিশ শিখার একটা ফোন পেয়েছে, কিন্তু নতুন একটা স্মার্টফোন পাওয়া যায়নি। হয়তো ওই ফোন থেকে কারোর সাথে কথা বলতো, হতে পারে শশাঙ্কের সাথে যোগাযোগ ছিল। ওই ফোনটা পেলে হয়তো কোনো সূত্র পাওয়া যেত। হ্যাঁ দেখুন, ঘর তো খোলাই আছে, চলুন। দোতলায় ওঠা সিঁড়ি লাগোয়া একটা ছোট্ট ঘর। মিসেস সামন্ত ঘরে ঢুকে লাইট জ্বেলে দিলেন। পাতি তক্তা দিয়ে বানানো একটা সিঙ্গেল খাট, উপরে তোশক আর চাদর পাতা, একটা পাল্লাহীন দেওয়াল আলমারি যেটা পর্দা দিয়ে ঢাকা, তার ভিতরে জামা কাপড়, সাজার জিনিসপত্র ইত্যাদি টুকিটাকি জিনিসে ভর্তি। ভজা পর্দা সরিয়ে খোঁজাখুঁজি শুরু করলো, কিন্তু ফোন পাওয়া গেল না। তোশক তুলে খাটের তলার একটা তালা ভাঙা ট্রাঙ্কের ভিতরটা দেখেও কিছুই পাওয়া গেল না। ত্রৈলোক্য মিসেস সামন্তর দিকে তাকিয়ে বলল, ট্রাঙ্কটা কি আপনারা ভেঙেছেন? না 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 না, ওটা ভাঙাই ছিল। ত্রৈলোক্য ঠোঁট কামড়ে মাথা ঝাঁকিয়ে চিন্তাশীতভাবে বলল, আচ্ছা ম্যাডাম, শিখার মাসির ঠিকানাটা কি? খান্না সিনেমার পাশের গলিতে, ওই 10 নম্বর বাড়ির একতলায় ভাড়া থাকে। নাম অসীমা মণ্ডল। আচ্ছা স্বর্ণালী দেবী, আপনার বেডরুমে তো মনে হয় স্পেশাল কেউ বসে আছেন, ওনাকে একবার ডেকে আনুন না, একটু আলাপ করে যাই। স্বর্ণালী দেবী ভিড়মি খেয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, না না, মানে তেমন কেউ না, ওই আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। ওনাকে প্লিজ এর মধ্যে জড়িয়ে কোনো লাভ নেই। আহা, জড়ানোর প্রশ্নই উঠছে না, জাস্ট আলাপ করতে চাইছি। আমরা আছি, একটু ডেকে আনুন, আর সঙ্গে যদি একটু জল আনেন। মিসেস স্বর্ণালী সামন্ত অনিচ্ছা সত্ত্বেও উপরে উঠলেন। মিসেস সামন্ত বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গেই ফোনের টর্চটা জ্বালিয়ে ত্রৈলোক্য হঠাৎই উপর হয়ে খাটের তলায় ঢুকে গেল এবং একটু পরেই খাটের ডাঁসার গায়ে সেলোটেপ দিয়ে আটকে রাখা একটা স্মার্টফোন খুলে খাটের তলা থেকে বেরিয়ে এলো। ভজা বিস্ফারিত চোখে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ত্রৈলোক্য ঠোঁটে আঙুল চাপা দিয়ে বারণ করলো কথা বলতে এবং সঙ্গে সঙ্গে ফোনটা পকেটে ঢুকিয়ে নিল। একটু পরেই স্বর্ণালী দেবীর সঙ্গে বছর 30-এর একটা তরুণ ঘরে ঢুকলো।
ফর্সা ছিপছিপে একমাত্র কোঁকড়ানো চুলের সাড়ে 5 ফুটের চেহারার মধ্যে একটা ঝকঝকে বুদ্ধিদীপ্ত লুক আছে। তরুণটি ঘরে ঢুকে ভজা এবং তৈলক্যের দিকে হাত জোর করে বলল, নমস্কার, আমি কুশল চৌধুরী। নমস্কার নমস্কার, আমি ত্রৈলোক্য সেন, আর ও আমার বন্ধু ভজহরি দাস। কুশল চৌধুরী ত্রৈলোক্যের মুখের কথা কেড়ে নিয়ে বলে উঠল, শখের গোয়েন্দা? বলতে পারেন। আবার আপনার ভাগ্য আপনাকে কোথায় নিয়ে দাঁড় করাবে তাও বলে দিতে পারি। ওহ গ্রেট, নাইস টু মিট ইউ। ভাগ্যটা জানার ইচ্ছে রইল। আপনার পেশা? ব্যাংক এমপ্লয়ি। আর নেশা ম্যাজিকের প্রতি আকর্ষণ। কোথায় থাকেন? মৌলালি, ডক্টরস লেনে। এনারা কেউ হন? না, তেমন কেউ নয়, এই ফ্রেন্ডস বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। জানেন তো নিশ্চয়ই মিস্টার সামন্ত একটা খুনের কেসে জড়িয়ে পড়েছেন। হ্যাঁ জানি, সেটা নিয়েই তো স্বর্ণালী দেবীর সঙ্গে কথা হচ্ছিল। ঠিক আছে, কথা বলুন আপনারা, আমরা এবার আসছি। ত্রৈলোক্য স্বর্ণালী দেবী এবং কুশলের দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর ভজা আর ও বেরিয়ে এলো। সামন্তর বাড়ি থেকে বেরিয়ে ওরা গাড়িতে উঠল। চল, কাছেই তো শিখার মাসি থাকে, একবার কথা বলে যাই, যদি কিছু ক্লু পাই। বাড়িটা খুঁজতে বেশি বেগ পেতে হলো না। শিখার পরিচয় দিতেই অসীমা মণ্ডল ঘরে ডেকে নিলেন। কিছুটা চোখের জল ফেলার পরে বললেন, মেয়েটাকে মেরে ফেললো। ম্যাজিকের প্রতি কি ঝোঁক ছিল। গরিবের মেয়ে, বিচার পাবারও আশা কম। টাকা খাইয়ে বিচারের মুখ বন্ধ করে দেবে। মেয়েটা বড্ড ভালো ছিল, দেখতে অসম্ভব সুন্দরী এবং বুদ্ধিমতী। কিন্তু হলে কি হবে, বড্ড সরল ছিল। যখন তখন যাত্রার প্রেমে পড়ে যেত। আগে একটা ছেলে শশাঙ্কর সাথে লটর পটর করলো, তারপর জানা গেল ও বিবাহিত। ওর সাথে ছাড়াছাড়ির পর এক বড় লোকের চাকরিওয়ালা ছেলের সাথে প্রেম করলো। বেশি দিন নয়, মাস 6 হবে। কিন্তু ইদানিং খুব ভেঙে পড়েছিল। ছেলেটি খুব একটা ভালো নয়, মানে চরিত্রহীন। তারপর তো কোথা থেকে যে কি হয়ে গেল, খুনই হতে হলো। উল্টে ওরাই এসে এখন বলছে শিখা নাকি ওদের একটা ফোন আমার কাছে রেখে গেছে। আরে বাবা, মেয়েটা প্রায় 1 মাস আমার সাথে দেখাই করেনি। টাকার লোভ দেখাচ্ছে, পুলিশের ভয় দেখাচ্ছে, কত কি। বুঝুন তাহলে কোথায় বাস করছি। অসীমা মণ্ডল এক নাগাড়ে বলে গেলেন। ত্রৈলোক্য অসীমা মণ্ডলকে সান্ত্বনা দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় ভজা বলল, গুরু, তুমি কি করে বুঝলে যে খাটের নিচে ডাসার গায়ে ফোনটা লাগানো আছে? দেখ, ম্যাজিক জানা বা দেখানো প্রখর বুদ্ধির কাজ। আর এই কাজটা যদিও ম্যাজিশিয়ান করে, তবুও বলবো অ্যাসিস্ট্যান্টরা কিন্তু কোনো অংশে কম নয়, তারাও অসম্ভব চতুর হয়। তাই ফোনটা যে চোখের সামনে খোলা জায়গায় পাওয়া যাবে না, এটা আমার আগেই মনে হয়েছিল। তবে ঘরের মধ্যেই যে পাওয়া যাবে সেটা অবশ্য আমি আশা করিনি। কিন্তু সেটা না, প্রশ্ন হচ্ছে ফোনে কি এমন আছে যার জন্য ফোনটাকে অমন জায়গায় শিখা লুকিয়ে রেখেছিল, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে শিখার প্রেমিক শুধু শশাঙ্ক নয়, আরও একজন বড় লোকের চাকরিওয়ালা ছেলে। সে কি কুশল চৌধুরী? 3 নম্বর, মিসেস সামন্ত শুধু শশাঙ্কের নাম করেছিল, অন্যজনের নামটা তিনি লুকিয়ে গেলেন কেন? 4 নম্বর, শিখার একটা ফোন পুলিশ নিয়ে গেছে, কিন্তু আর একটা ফোনের কথা মিসেস সামন্ত কিছুই বলেননি। 5 নম্বর, শিখার ট্রাঙ্কের তালা ভাঙাটা আগের নয়, ওটাকে ভাঙা হয়েছে। 6 নম্বর, মনে রাখতে হবে কুশল চৌধুরী শিখাকে একটা ফোন কিনে দিয়েছিল, এবং সেটা কেন। গুরু, ফোনটা দাও না, অন করে দেখি কিছু পাই কিনা। ত্রৈলোক্য এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে প্যান্টের পকেট থেকে ফোনটা বার করে ভজাকে দিল। একটু পরই টুং শব্দে ফোনটা অন হলো। ভজা বলল, আগে কি চেক করব বস? 2টো জিনিস চেক করার আছে। 1, শিখাকে কে কে ফোন করেছিল এবং শিখা কাকে কাকে ফোন করত। আর 2, ক্যামেরাটায় কোনো ছবি বা ভিডিও রেকর্ডিং আছে কিছু কি না দেখ। ভজা ক্যামেরাটা খুলে একটু পরই চিৎকার করে উঠল, হুররে গুরু, পাওয়া গেছে! এবার বুঝতে পেরেছি ট্যাঙ্ক ভেঙে ঘর লন্ডভন্ড করে অপরাধী এই ফোনটাই পাওয়ার চেষ্টা করছিল। তুমি গাড়িটা একটু সাইড করো গুরু, কারণ গাড়ি চালাতে চালাতে ফোনের এই দৃশ্য দেখা যাবে না। সেক্ষেত্রে গাড়ি রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে যেতে পারে। না না, গাড়ি থামাবো না, বাড়ি গিয়ে দেখব।
তুই আরো কিছু আছে কিনা দেখতে থাক। ঠিক আছে, সেটাই ভালো। ভজা মনোযোগ সহকারে ফোন দেখতে লাগলো। কিছুক্ষণ পর ওরা নিজেদের বাড়ি পৌঁছে গেল। ত্রৈলোক্য গাড়িটা গ্যারেজ করে ভজাকে নিজের ফ্ল্যাটে ডেকে নিল। ত্রৈলোক্য ফোনটা নিয়ে গ্যালারি খুলে কুশল আর শিখার প্রচুর ঘনিষ্ঠ ছবি দেখল, যা গত 6 মাস ধরে বিভিন্ন স্থানে একসঙ্গে তোলা। তারপর হোয়াটসঅ্যাপে প্রচুর ছবি এবং দুজনের প্রেম, স্বপ্ন দেখার নানান কথোপকথন পড়তে লাগলো। এবং শেষে ভিডিও রেকর্ডিংটা দেখতে দেখতে ও চমকে উঠল, যে ভিডিওটা শিখা লুকিয়ে তুলেছিল। ত্রৈলোক্য বুঝল এই ভিডিওটাই শিখার মৃত্যুর কারণ। ত্রৈলোক্য এনজিওর মিস্টার তমাল মুখার্জির কাছ থেকে ওনার ফোন নাম্বার বার করে ফোন করলো। হ্যালো, তমাল মুখার্জি বলছেন? আমি ত্রৈলোক্য সেন বলছি। আপনাদের অনুষ্ঠান চলাকালীন জাদুকর ধূমকেতুর হাতে যে মেয়েটি খুন হয়েছে, ওই কেসটি আমি হ্যান্ডেল করছি। আমি কয়েকটা কথা জানতে চাইছি। আপনারা জাদুকর ধূমকেতুকে কটা গেস্ট কার্ড দিয়েছিলেন? 5খানা গেস্ট কার্ড উনি নিয়েছিলেন। 3খানা গেস্ট কার্ড ওনার ফাইল থেকে আমরা পেয়েছি, অর্থাৎ 2 জন কার্ড নিয়ে অনুষ্ঠানে গিয়েছিলেন। ত্রৈলোক্য একটু চিন্তা করে আবার বলল, আচ্ছা, কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা হয়েছিল অনুষ্ঠানের? হ্যাঁ, স্টিল ফটো এবং ভিডিও দুটোই করা আছে। ওইগুলো একটু দেখতে চাইছি। কাল সকালে দেখা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই দেখা যাবে। আমার অ্যাড্রেস আছে তো? হ্যাঁ, আপনার কার্ড আছে আমার কাছে। আমরা সকাল 8টায় আপনার ওখানে পৌঁছাচ্ছি। নো প্রবলেম, চলে আসুন। পরদিন সকাল 8টার মধ্যে ত্রৈলোক্য আর ভজা তমাল বাবুর ঠিকানায় উপস্থিত হলো। তমাল বাবু সব রেডি করেই ডেকেছিলেন। হলে অভ্যাগতদের প্রবেশ থেকে শুরু করে হল খালি হওয়া পর্যন্ত পুরো ভিডিওটাই তোলা ছিল। ত্রৈলোক্য ভিডিও দেখতে শুরু করলো। শো শুরু হবার একটু আগেই কুশল চৌধুরীকে ঢুকতে দেখা গেল। ম্যাজিক শো এর সাথে সাথে উচ্ছ্বসিত দর্শকদের স্বতঃস্ফূর্ত হাততালিরও ভিডিও কিছুটা তোলা রয়েছে। এমনই একটা মুহূর্তে দেখা যাচ্ছে কুশল দর্শক আসন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবং তার কিছুক্ষণ পরেই জাদুকর ধূমকেতুর ওই অভিশপ্ত ছুরির খেলা। ত্রৈলোক্য বলল, পেয়েছি। সমীরণদার হাতে এইসব প্রমাণ তুলে দিতে পারলেই আসল অপরাধীও ধরা পড়ে যাবে। ধন্যবাদ তমাল বাবু। এই অনুষ্ঠানের পুরো ভিডিওটা পেনড্রাইভে কপি করে আপনাকে এটা ফেরত দিয়ে দেব। ত্রৈলোক্যর ভজা ওখান থেকে বেরিয়ে সমীরণদাকে ফোন করলো। রাত 8টার সময় কথা মতো ত্রৈলোক্য আর ভজা দিবাকর সামন্তর বাড়িতে হাজির হয়ে গেল। আগের থেকে কুশল চৌধুরী ওই বাড়িতেই ছিল। সমীরণদা, ধূমকেতু, স্বপন সহ আরও 2 জন এসআই এবং কনস্টেবল উপস্থিত হলেন পূর্ব নির্ধারিত সময়ে। বড় হলঘরটায় চেয়ারে সবাই উপবেশন করেছেন। কাজের ছেলেটিকে দিয়ে স্বর্ণালী দেবী সবার জন্য চা পাঠালেন এবং নিজেও পিছনে পিছনে ঢুকলেন। তারপর সমীরণদার দিকে তাকিয়ে নমস্কার জানিয়ে নিজেও একটি চেয়ারে বসে পড়লেন। প্রত্যেকের হাতে গরম চায়ের পেয়ালা। এমন অবস্থায় কোনো প্রকার ভূমিকা ছাড়াই ত্রৈলোক্য হঠাৎ করেই বলে উঠল, তাহলে কুশল বাবু, এবার বলে ফেলুন, শিখাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার প্ল্যানটা কি আপনারা একার করা, নাকি স্বর্ণালী দেবীকে সঙ্গে নিয়ে করেছিলেন? কুশল চৌধুরীর পেয়ালার চা নিজের গায়ে হাফ পড়ে গেল। স্বর্ণালী দেবীর অবস্থা তথৈবচ। মুহূর্তের মধ্যেই 2 জনের মুখমণ্ডল পাংশু বর্ণ ধারণ করল। তবুও গায়ে পড়া চা ছেড়ে ফেলে প্রশ্নটাকেও কুশল ছেড়ে ফেলতে চাইল। আরে কি যাতা বলছেন? আমি এর মধ্যে কোত্থেকে এলাম? আমি তো বিন্দু বিসর্গও জানি না। আপনি সেদিন হলে গিয়েছিলেন? হ্যাঁ, তা সে তো আগে অনেক শোতে গেছি। আমি তো দিবাকরদার ছাত্র, ম্যাজিক শিখছি। যেহেতু আমি চাকরিজীবী, তাই রোববারটা সময় পেলে কোনো কোনো শোয়ে যাই। কিন্তু এই শোটায় যাবার কথা তো আপনার ছিল না। আপনি দিবাকর বাবুকে তাই তো বলেছিলেন, কারণ আপনার জরুরি কাজ ছিল। আমার রাইট? হ্যাঁ, একটা জরুরি কাজ ছিল, সেই জন্যই ঘটনার আগেই আমি চলে আসি। কারণ আপনার জরুরি কাজটা সারা হয়ে গিয়েছিল। আপনি জাদুর ছুরিটা সরিয়ে অবিকল একই দেখতে সত্যিকারের ছোড়াটা রেখে বেরিয়ে এসেছিলেন। ওটাই ছিল আপনার জরুরি কাজ। অবশ্য গ্রিন রুমে শিখার ব্যাগটাও সার্চ করেছিলেন। আমাকে শুধু শুধু ফাঁসানোর চেষ্টা করছেন আপনি। আমি নিরপরাধ। আপনি এখানে ম্যাজিক শিখতে এসেই তো শিখার প্রেমে পড়ে। হ্যাঁ, আমি ওকে ভালোবাসতাম। ভুল। ওটা ভালোবাসা না, ওটা মাংসপিণ্ডের লালসা।
আর ওটা শিখা বুঝতে পেরেছিল তখনই যখন দেখলো ওর সাথে 5-6 মাস শারীরিক ভালোবাসার পরও আপনি আপনার গুরুপত্নীর দিকেও হাত বাড়িয়েছেন, এবং ও সেই প্রমাণ তার নতুন স্মার্টফোন, যেটা কিনা আপনি ওকে গিফট করেছিলেন, আপনারা স্বর্ণালী দেবীর মিলনের ভিডিও রেকর্ডিং করে রাখে। যে রুমে আপনারা দুজন শারীরিক খেলায় মত্ত ছিলেন, ওই রুমের দরজা বা জানলায় এমন কোনো সামান্য ছিদ্র আছে যেখান থেকে ভিডিওটা শিখা তুলেছে, যেটা এখনই দেখা যেতে পারে বা পরে পুলিশ আধিকারিকরা খুঁজে নেবেন। এতক্ষণ ধরে ঘামতে থাকা স্বর্ণালী দেবী বলে উঠলেন, আপনি আপনি কি সব আজে বাজে আপত্তিজনক কথাবার্তা বলে যাচ্ছেন তখন থেকে? আপনি কি মারাত্মক কথা বলছেন তা একবারও ভেবেছেন? দুঃখিত স্বর্ণালী দেবী, আপনি এই কেসটা ইনভেস্টিগেট করার দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু সত্য উন্মোচন করাটাই গোয়েন্দার মূল উদ্দেশ্য। সেই কাজটাই আমরা করেছি মাত্র। এবার বাকিটা পুলিশের হাতে। আপনার কাছে এর কোনো প্রমাণ আছে? আছে বই কি মিস্টার চৌধুরী। আপনি যে প্রমাণটা শিখার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য শিখা হলে চলে যাওয়ার পর আপনারা দুজন ওর ট্রাঙ্ক ভেঙে ঘরের জিনিসপত্র ওলট পালট করেও না পেয়ে ভেবেছিলেন ওর হলের ড্রেসিং রুমে শিখার ব্যাগে পেয়ে যাবেন, কিন্তু ওখানেও না পেয়ে শিখার মাসির কাছে জিজ্ঞাসা করেছেন, ওনাকে টাকার লোভ দেখিয়েছেন, এমনকি ভয়ও দেখিয়েছেন। সেই স্মার্টফোনটাই আমার কাছে আছে। ত্রৈলোক্য নিজের পকেট থেকে ফোনটা বার করে উপস্থিত সবাইকে দেখালো। স্বর্ণালী আঁচল ঢাকা দিয়ে কাঁদতে শুরু করে দিলেন। এতক্ষণ ধরে জাদুকর ধূমকেতু সব শুনছিলেন। তার বিস্ফারিত দুচোখ দিয়ে ঘৃণা ঝরে পড়ছিল। তিনি চিৎকার করে বলে উঠলেন, এটা তুমি কি করলে স্বর্ণালী? তোমার কিসের অভাব ছিল? শুধুমাত্র শারীরিক বিনোদনের জন্য একটা নিরীহ মেয়েকে আমার হাত দিয়ে খুন করালে। আর এই সন্তান কুশলের মধ্যে তুমি কি এমন পেলে যে এত জঘন্য পাপের পঙ্কিলে নিজেকে ডোবালে? ছি 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 ছি, নরকেও তোমার ঠাঁই হবে না। সমীরণ বাবু, আর অপেক্ষা কেন? সত্য তো আমার অর্ধেক অঙ্গই, আমার অর্ধাঙ্গিনী, আমার ছাত্র, যে নাকি গুরুর কাছে পুত্রবৎ। জাদুকর হাসতে হাসতে শেষে কেঁদেই ফেললেন। সমীরণদা উঠে পড়ে ভজা এবং ত্রৈলোক্যের পিঠ চাবড়ে বললেন, সাবাস শালাবাবুরা, এত তাড়াতাড়ি কেসটা সলভ করার কারণে আমি তোমাদের জন্য গর্বিত। আমি নয় জামাইবাবু, আমি তো ত্রৈলোক্যতার শিষ্য মাত্র। যা করার গুরুই করেছে, তাই বাহবা গুরুর একারই প্রাপ্য। ভজা কথাটা বলে ত্রৈলোক্যের দিকে তাকিয়ে পুনরায় বলল, গুরু, তোমাকে একটা প্রণাম করতে ইচ্ছা করছে। এই বলে ঢিপ করে একটা প্রণাম ঠুকে দিল। ত্রৈলোক্য বলল, দীর্ঘজীবী হও বৎস। শুনছিলেন কমলাকান্ত সেনের কলমে লালসার মায়াজাল। কেমন লাগলো আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল দিগন্ত, মৃন্ময়, ইন্দ্রনীল, জয়, বর্ণালী, সুদীপ্ত, জয়দীপ, মৌসুমী ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।